গোষ্ঠীর মধ্যে এখন আমরা সমষ্টি আছি। এই সমষ্টিকে এই গোষ্ঠীকে ভাঙবার জন্য বহুবার চেষ্টা হয়েছে। সেই চেষ্টায় যখন সফল হয়নি তখন ব্যক্তিগতভাবে প্রতিকূলকে আক্রমণ করে ওর মানসিক যন্ত্রণাকে এমন পর্যায়ে নিয়ে যাও যে ও এটা করতে বাধ্য হয়। পদ ভুল হতে পারে, মত ভুল হতে পারে, পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু লড়াইটা সত্য। গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে এক ব্যক্তিকে নিয়ে চর্চা চলছে, যদিও তিনি সেই রাজনীতিরই অঙ্গ। প্রতিকুর রহমান, তাকে নিয়ে চলছে। প্রাক্তন বাম ছাত্র নেতা বল, প্রাক্তন শব্দটা আপত্তি হবে বললে? না, এখন বলতে পারেন, কারণ দল আমাকে প্রাক্তন করতে চাইছে, করেওছে মনে হচ্ছে। কারণ আজকে তো রাজ্য কমিটি মিটিং ছিল, আজকে ডাকেননি মানে দল আমাকে প্রাক্তন করছে, করে দিয়েছে, এটা বলতেই পারে। আপনি প্রাক্তন নিজে থেকে হতে চাইলেন? আমি তো দলের অভ্যন্তরেই বলেছিলাম এবং দলের সঙ্গে বসতেও চেয়েছিলাম। আমি রাজ্য সম্পাদককে চিঠি দিয়েছিলাম এবং আশা করেছিলাম যে রাজ্য সম্পাদক আমাকে ডাকবে, কিন্তু ডাকেননি। ফলে আমি কেন প্রাক্তন হতে চাইব? আমি তো বর্তমান হতে চেয়েছিলাম। এখন যে আপনার সঙ্গে কথা বলছি, আমার তো উচিত ছিল আজকের যে মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ে গিয়ে মিটিংয়ে বলা। আমি তো সেটা বলতে পারিনি। তো ফলে আমি থাকতে চেয়েছিলাম, দল কি আমাকে রাখতে চাইলো? কে রাখতে চাইলো না? দল রাখতে চাইলো না, নাকি দলের মধ্যে থাকা কোনো নির্দিষ্ট ব্যক্তি চাইলো না? দলের সঙ্গে তো আমার কোনো বিরোধ নেই। দলের মধ্যে কিছু নির্দিষ্ট ব্যক্তি যাদের কঠোর করে রেখেছে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, সেই প্রশ্ন না করার কারণে আমাকে কর্নার করে দেওয়া হলো। আপনি কি কি প্রশ্ন তুলেছিলেন? কারণ আপনি এমন ব্যক্তি যিনি ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অভিষেকের বিরুদ্ধে লড়াই করেছিলেন। দলের মধ্যে আমার ব্যক্তিগত অনেকগুলো প্রশ্ন ছিল, সাংগঠনিক কিছু প্রশ্ন ছিল, মতাদর্শগতভাবে কিছু প্রশ্ন ছিল, কিছু খারাপ লাগা ছিল, সেই প্রশ্নগুলো করেছি আমি। রাজ্য তো ধরো আমি প্রশ্ন করেছিলাম যে রিসেন্ট বাংলা বাঁচাও যাত্রা হলো, বাংলা বাঁচাও যাত্রার যে লিস্ট বেরোয়েছে, নেতৃত্ব কোথায় কোথায় থাকবে, কোন জেলাতে থাকবে, কোন কোন নেতৃত্ব থাকবে, সেইখানে সৃজন ভট্টাচার্যের নাম নেই। এই প্রশ্ন করাটা অপরাধ যে সৃজন ভট্টাচার্যের মতো নেতৃত্ব, এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সৃজন কেন থাকবে না? কোনো উত্তর নেই, কর্নার করতে হবে। আচ্ছা, আমাকে কোনো একটা নেতা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যিনি বর্তমান সেক্রেটারি, উনি সহ ওনার গোষ্ঠীর কিছু লোকজন আছে যারা আমাকে বলে দেবে যে মিটিংয়ে, রাজ্য কমিটির মিটিংয়ে কি কি বলতে হবে, সেটা আমি বলিনি বলে আমাকে ডেমোনা লোকসভা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না নির্বাচনের পর থেকে, এই জেলা সম্মেলনের পর থেকে। প্রকাশ্য মিটিং, ঘরের মধ্যে মিটিং, কোথাও ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি টানা 2 বছর বসে আছি, আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই, কোনো ফ্রড নেই। আমি একটা ছাত্র ফোন করেছি, যুব না ইউনিট লোকাল জেলা করে তোমাকে উঠতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, আমি করতে রাজি আছি। নিয়ম তো কমিউনিস্ট পার্টি তো সবার জন্য সমান হবে। আমার জন্য একরকম নিয়ম, কিন্তু অন্য আরেকজনের জন্য আরেক রকম নিয়ম। তাকে একটা ফ্রন্ট থেকে ছাড়ার পরে সঙ্গে সঙ্গে লাফিয়ে আর একটা ফ্রন্টের মাথায় বসানো, এই দ্বিচারিতা কেন কমিউনিস্ট পার্টিতে থাকবে? এটা সোশ্যাল মিডিয়াতে কতগুলো ছবি ঘুরছে, দীপশিতা, আপনি, শতরূপ, সৃজন সব একসাথে। এই গোষ্ঠীর মধ্যে প্রতিকূল আলাদা হয়ে গেল কি করে? গোষ্ঠীর মধ্যে এখন আমরা সমষ্টি আছি। এই সমষ্টিকে এই গোষ্ঠীকে ভাঙবার জন্য বহুবার চেষ্টা হয়েছে। সেই চেষ্টায় যখন সফল হয়নি তখন ব্যক্তিগতভাবে প্রতিকূলকে আক্রমণ করে ওর মানসিক যন্ত্রণাকে এমন পর্যায়ে নিয়ে যাও যে ও এটা করতে বাধ্য হয়। আগে প্রতিকূল সৃজনের কাছে মন খুলে বলতো, সৃজন প্রতিকূলের কাছে বলতো, তাহলে সৃজনকে প্রতিকূল থেকে আলাদা করার জন্য দিল্লিতে পাঠিয়ে দাও, প্রতিকূল ডায়মন্ড হারবার গ্যারেজ করে দাও। যোগাযোগ কম, ফোনে কি আলাপ আলোচনা করে, ডে টু ডে যোগাযোগ নেই, তো ফলে নিজের যন্ত্রণা নিজের মতো তো বাড়বে। বহুবার আলাদা করার চেষ্টা হয়েছে, আলাদা করতে পারেনি। অবশেষে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, ব্যক্তিগতভাবে মেলাইন করেছে, আলাদা করেছে। দেখো, প্রশ্ন এখন যা কন্ডিশন হয়ে আছে, কিছু নেতৃত্ব এমন আছে ওদের কাছে প্রশ্ন করা যাবে না, এস স্যার বলে থাকতে হবে। এস স্যার হয়ে থাকলে তুমি, তোমার পদ চাই, পদ দেওয়া হবে। তুমি কোনো অল ইন্ডিয়া কনফারেন্সে ডেলিগেশন চাও, তোমার ডেলিগেট করা হবে। তুমি কমিটি মেম্বার হতে চাও, কমিটি মেম্বার করা হবে। এগুলো স্বার্থপরতা নয় পার্টির অভ্যন্তরে, যে শুধুমাত্র নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এস স্যার বলে আমি দলের অভ্যন্তরে আমার নিজের পদ, নিজের জায়গা তৈরি করব, এতে স্বার্থপরতা নয়, এতে নীতি নৈতিকতাবিহীন কাজ নয়। আপনি নিজেই যেহেতু প্রাক্তন শব্দটাতে আপত্তি জানাননি, আপনাদের দলে তো একটা, আপনার প্রাক্তন দলে, সদ্য প্রাক্তন দলে একটা গোপনীয়তা বলে শব্দ আছে। প্রতিকুর রহমান দলের সেই গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপে তার বক্তব্য পোস্ট করলো, সেটা বাইরে এলো কি করে? কে করলো, নাকি করানো হলো? আমার তো মনে হচ্ছে করানো হলো। আমি আমার লড়াইটা দলের মধ্যে লড়তে চেয়েছিলাম।
যে ভাই আমার এই সমস্যা হয়েছে, আমি চরম সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমার কাছে কোনো অপশান নেই বলে মনে হয়েছে, এটা রাজনৈতিক আত্মহত্যার সামিল, আমি আত্মহত্যা করতে রাজি হয়েছি, চলো। কিন্তু যাওয়ার আগে আবার জানিয়ে গেলাম যে আমি এটা নিচ্ছি। আমি রাজ্য সম্পাদকের চিঠি দিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতে চলে এলো, 1 ঘন্টা 8 ঘন্টার মধ্যে মিডিয়ার হাতে চলে গেল। কেন না, আসলে ওইটা যখন আসবে তখন দেখলাম যে একটা রাজনৈতিক দলের অনেকগুলো মুখপাত্র আছেন, কেউ একজন পোস্ট করেছে, পোস্ট করার ফলে এটা ন্যারেটিভ নামাতে সুবিধা হবে। আসলে প্রতিকূল ওনাদের কাছে চিঠিটা দিয়ে আমি বলছি তো চ্যালেঞ্জ করছি, আজকের দিনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, আমাকে যদি ডাকে আমি ফোন কুরিয়ার করে পাঠিয়ে দেবো। আমার ফোন নিন, এখন তো মিটিং চলছে, সবার ফোন নিন, নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠান। এখন তো প্রযুক্তির ব্যবহার, 2 ঘন্টা লাগবে। কার ফোন দিয়ে পাঠিয়েছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। করুন, সাহস আছে নাকি? আপনি করিয়েছেন, আপনারা করিয়েছেন, যারা ইয়েস স্যার হয়ে থাকতে চান। আমার তো মনে হচ্ছে করিয়েছে, যাতে ন্যারেটিভ নামাতে সুবিধা হয়। প্রতিকূল অন্যজনের সঙ্গে যোগাযোগ রাখছে, প্রতিকূল এটা নিজেই মিডিয়ার সামনে দিয়েছে, প্রতিকূল নিজেই বাইরে বের করেছে, ফলে বহিষ্কার করে দেওয়া যায়। কিন্তু সেই ন্যারেটিভ যখন নামানো হলো, যখন অসংখ্য মানুষ, অসংখ্য কর্মী সমর্থক যখন পাল্টা বিরুদ্ধে মুখ খুললো সোশ্যাল মিডিয়াতে, তখন বাধ্য হয়ে ধরি মাছ নাচুই পানি, চুপচাপ বসে রইলেন। এখনো স্টিল নাও টুডে। মাঝখানে 80 বছর 85 বছর বয়সী বিমান বোসকে মার্কেটে নামাতে হলো। প্রতিকূলের সঙ্গে কথা বললেন, যে বিমানদার সঙ্গে তো আমার কথা হয়েছে। আপনারা তো রাজনীতিতে বিমান বসুকে মহিরুহ বলেন, তিনি আপনার সাথে কথা বললেন কি মাধ্যমে? ফোনের মধ্যে দিয়ে। বিমানদা তো ফোন ব্যবহার করেন না, অন্যজনের ফোন নিলেন, নিয়ে কথা বললেন যে বিমান বোস কথা বললো তোমার সঙ্গে। আমি বললাম, দিন। বিমানদা কথা বললো, বিমানদাকে ডাকলেন যে তুমি এসো, তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি ধরে নিচ্ছি তোমার সমস্ত কথা সত্য, অন্যায় হয়েছে, আমি কথা বলতে চাই। আমার প্রশ্ন তো ওই জায়গাটা নয়, আমার প্রশ্ন হচ্ছে আমি বিমান বোসকে তো চিঠি দিইনি, আমি তো মোহাম্মদ সেলিমকে চিঠি দিয়েছি। তাহলে মোহাম্মদ সেলিম কেন আমার সঙ্গে বসছেন না? ভয় পাচ্ছেন কেন? না উদ্ধত্ত, না ফেরাতে চান না, না মনে মনে ভাবছেন যাক আপদ গেল, বিদায় হলো, ভালো হয়েছে। এ তো হোয়াটসঅ্যাপের গ্রুপের খবর, বিমানদার সঙ্গে খবর যেভাবে বের হয়ে গেল, এ তো সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে বোঝা যাচ্ছে না। তো আমি বলেছি ভাই, সর্ষের মধ্যে ভূত না ভূতের মধ্যে সর্ষে আছে, যেটা বের করবে করো। কারণ আমি ওখানে যে কোনো কথা বলবো সেটা আবার সোশ্যাল মিডিয়াতে চলে আসবে, আবার মিডিয়ার কাছে চলে আসবে। তো ফলে আগে ভূত তারাও কি সর্ষে তারাও নিজেরাই ডিসাইড করো, কোন কোন কালপ্রিট আছে, কোন কোন পেয়ারের লোক আছে, কারা এই কাজগুলো করছে, তাদেরকে বের করো। করলে আমি বসতে রাজি আছি, কারণ এখন আবার বলবো, আবার গোপনীয়তা রক্ষা হবে না। সেই কাজ তো এখনো করছেন না। এটাতে নতুন কোনো ঘটনা নয়, এর আগেই বহুবার বহু চিঠি বের হয়েছে। এটা তো নতুন কোনো ঘটনা নয়। তখন থেকে ব্যবস্থা নেননি কেন? ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার ছিল? কোনো উত্তর নেই। এখন কি সিদ্ধান্ত নিয়ে এগোবেন আপনি? আপনি তো একজন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী। খুব কঠিন বলা। আমার সামনে এখন যে পরিস্থিতিতে আমি এসে দাঁড়িয়ে আছি, আমাকে হয় রাজনৈতিক সন্ন্যাস নেওয়া প্রয়োজন, আর নতুবা রাজনীতির প্ল্যাটফর্মে রাজনীতি করা প্রয়োজন। আমি প্রথম ভেবেছিলাম রাজনৈতিক সন্ন্যাস নেব, কিন্তু গত 2-1 দিন ধরে যেভাবে দেখলাম যে আমি তো মৌচাকে ঢিল মেরেছি, তো ফলে মৌমাছি কামড়াবে। ভিমরুলের হুল ভীষণ বিষাক্ত, সেই হুল আমাকে ফোটাচ্ছে, এত অতিরিক্তভাবে ফোটাচ্ছে। আমার এখনও মনে হচ্ছে যে ভাই, আমাকে যখন যদি মৌমাছি কামড় দেয়, তো আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তো 2টো লোক লাগবে, স্ট্রেচার লাগবে, অ্যাম্বুলেন্স লাগবে, হসপিটাল লাগবে। তো আমি যদি একা হয়ে যাই, আমাকে কে নিয়ে যাবে? তখন তো আমি এমনি মৌচাকে কামড় খেয়ে গেলে মরে যাব। তো বলে মনে হচ্ছে সার্ভাইভ করবার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন আমার। যে উদাহরণটা দিলেন সেটা হচ্ছে, আপনি যার বিরুদ্ধে লোকসভায় লড়াই করেছিলেন তিনিও বলতেন যে পাড়ায় পাড়ায় সমস্যা হলে সাহায্য করার জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার। তাহলে কি পথের বাঁকে গিয়ে তৃণমূলেই যাবেন? জানি না, এখন সময় বলবে। সময় তো সবচেয়ে বড় শিক্ষক, আর লুকিং গ্লাসটা হচ্ছে তোমার ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা তোমার দেয়। আমি লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখছি, আর সামনের দিকে তাকিয়ে দেখছি, সামনে অনেকগুলো বাঁক আছে, বাঁকের ওপাশে কি আছে আই ডোন্ট নো। একটু হাঁটতে দিন, বাঁকটা যখন ক্রস করবো তখন বলতে পারবো আমার ভবিষ্যৎ কি। এই যে বিমান বসু আপনার সাথে ফোনে কথা বলছেন, এদিকে যাকে চিঠি দিলেন তা তিনি আপনার সাথে ফোনে বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করে কথা বলতে পারলেন না, নাকি তিনিও চান না যে আপনি আর দলে থাকুন? না, আমার তো এখন মনে হচ্ছে ওনার সময় হুমায়ুনের সঙ্গে মিটিং করার জন্য ওনার সময় হতে পারে, হুমায়ুনের সঙ্গে বসবার জন্য ওনার সময় হতে পারে, প্রতিকূল রহমানের বসবার জন্য ওনার সময় হতে পারেন না। ওনার হাতে সময় নেই। আসলে সময় নেই না, সময় দেয়া হচ্ছে না, না সময় চান না, না উনি চান না আমি রাজনীতি করি, কোনটে? যে কোনো একটা হবে, উনি ভালো বলতে পারেন। উনি এগুলো কেন করছেন? এস স্যার বলছি না বলে তাই প্রশ্ন করছি। তাই কমিউনিস্ট পার্টিতে আমাদের শিখিয়েছে প্রশ্ন করো, প্রথমে নিজের সঙ্গে নিজের প্রশ্ন করো, তারপরে তুমি সমাজকে প্রশ্ন করো, রাষ্ট্রকে প্রশ্ন করো, দলকে প্রশ্ন করো,
দলের মধ্যে প্রশ্ন করেছি, নিজেকে প্রশ্ন করেছি, উত্তর খুঁজতে চেয়েছি নেতাদের কাছে। এর আগে তো সূর্যদা ছিলেন, যখন রাজ্য সম্পাদক ছিলেন, আমরা তখন সব সদ্য হয়েছি, ছোট, ভয় পেতাম, বিমানদা সভাপতির আসনে বসতেন, হুল্লিয়ে সমালোচনা করেছি। ডেকেছেন, কি বলেছো, এই পয়েন্টটা বলেছো, ঠিক আছে। পরদিন ডেকেছেন, ডেকে বলেছেন তোমার এই সমালোচনা কারেক্ট, কিন্তু নতুন একটা অ্যাঙ্গেল আছে, এটা তুমি নিয়ে ভাবতে পারো। দ্যাট ইজ আওয়ার লিডার। এরকম তো নেতৃত্ব হওয়া প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য বা অনেক রাজনৈতিক সচেতন ব্যক্তিও বলছেন মোহাম্মদ সেলিম নাকি নিজের স্বার্থের জন্য পার্টিকে নাকি নষ্ট করছেন। আপনি সহমত হবেন তাতে? এতদিন আমি হতাম না, এখন আমার সেটা মনে হচ্ছে। সত্যি তো, ঠিক তো। এতদিন তো যেহেতু আমি পার্টির ফোরামের মধ্যে ছিলাম, ফলে পার্টির দৃষ্টিভঙ্গিটা আমার দৃষ্টিভঙ্গি হতো। যেহেতু আমি প্ল্যাটফর্মের বাইরে এসেছি, এখন অনেকগুলো দৃষ্টিভঙ্গি আমার সামনে আসছে। এখন তো মনে হচ্ছে হ্যাঁ বোধহয় তাই। সূর্যকান্ত মিশ্র নারায়ণগড় থেকে দাঁড়াচ্ছে, সবচেয়ে টাফেস্ট সিট। আপনি দাঁড়াচ্ছেন কখনো চণ্ডীতলা, কখনো মুর্শিদাবাদ, প্রতিকুর রহমান লড়বে ডায়মন্ড হারবার। আপনার লড়ার কথা ছিল না? না, ওখানে তো অন্যজনের লড়ার কথা ছিল। কার? নওশাদের। সেরকমভাবেই জানতাম, আমি সেইভাবে প্রিপারেশন ছিলাম। নওশাদ যখন বললো যে জোট হবে না, আমি দাঁড়াবো না, তখন প্রতিকুর রহমান দাঁড়া। আমি বললাম যে আমাকে সময় দিন। বললো তোমাকে নিয়ে পরিকল্পনা আছে। পরে বুঝলাম আমাকে নিয়ে এই পরিকল্পনা করা হয়েছে। আস্তে আস্তে দল থেকে কর্নার করো। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়ানো মানে ও রাজনৈতিক ভবিষ্যৎ শেষ, ও লড়াই করতে পারবে না, রাজনৈতিক ভবিষ্যৎ শেষ, ও এমনি হাওয়াতে মিলিয়ে যাবে। সেটা যখন হয়নি, তখন আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হলো, ষড়যন্ত্র করা হলো যে আস্তে আস্তে কর্নার করতে হবে এবং দল থেকে বহিষ্কার করতে হবে। আমার বিরুদ্ধে দলের অভ্যন্তরে যে অভিযোগ আনানোর চেষ্টা হলো, যে ষড়যন্ত্র করা হলো, তাতে সরাসরি বহিষ্কার করার ষড়যন্ত্র করা হয়েছে। এখনো দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? না, আমি যখনই চিঠি দিয়েছি, যখনই ওই চিঠিটা দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট করে গেছি। কারণ এটুকু এথিক্স মানা প্রয়োজন। আমি যখন যে দলটা করেছি, সেই দলটা মন দিয়ে করেছি, বুক ঠুকে 100% দিয়ে করেছি। এর মধ্যে কোনো লুকোচুরি নেই। যার এতদিন ধরে বিরোধিতা করতেন তৃণমূল কংগ্রেস, সেই দলের কেউ যোগাযোগ করেছে? আমি শুধু এটুকু বলতে পারি, পশ্চিমবঙ্গের যতগুলো রাজনৈতিক দল আছে, যারা ভোটে দাঁড়ায়, যারা ভোটে দাঁড়ায় না, ছোট বড় মেঝো মাঝারি লোকাল, সমস্ত অংশের নেতৃত্বরা যোগাযোগ করার চেষ্টা করেছে, কথা বলেছে। আমি সবাইকেই বলেছি যদি কোনো সিদ্ধান্ত নিই অবশ্যই জানাবো আপনাদেরকে। শেষ প্রশ্ন, কালার কোডে বিশ্বাস করেন? সবাই বলে বৃহস্পতিতে হলুদ পড়তে হয়। না, আমি বিশ্বাস করি না, আমি জানি না। আমি এইগুলো হলুদ পড়তে হয় কি আংটি পড়তে হয়, কোন আংটিটা ভালো, এগুলো আমি জানি না, আমার পক্ষে জানা সম্ভব নয়। যে বামপন্থায় বিশ্বাস করতেন সেই বিশ্বাসটা রাখেন এখনো? হ্যাঁ, বামপন্থার প্রতি বিশ্বাস আছে, 100% বিশ্বাস আছে। বামপন্থার প্রতি আজীবন বিশ্বাস অটুট থাকবে, এই বিশ্বাসে কেউ ফাটল ধরাতে পারবে না। কিন্তু বামপন্থাকে যারা পরিচালিত করে, দেখুন বন্দুকের যখন আবিষ্কার হয়েছিল, তখন বন্দুকটা ব্যবহার হয়েছিল সেলফ ডিফেন্সের জন্য। এখন সেটি দিয়ে মানুষ খুন করে, ফলে বন্দুকের সমস্যা না, বন্দুককে ব্যবহার করছে তার সমস্যা। বামপন্থায় আমার সমস্যা নেই, বামপন্থার প্রতি এখনো অগাধ আস্থা আছে, এখনো অগাধ ভরসা আছে। কিন্তু বামপন্থাকে ব্যবহার করে যারা ব্যক্তি ইমেজ তৈরি করতে চাইছে, তাদের বিরুদ্ধে আমার কথা। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু সৃজন, যার কথা বলছিলেন কিছুক্ষণ আগে, বলছিলেন ওর মতো নেতা আসবে না, ওর যা বাগ্মিতা ব্যাপ্তি, সৃজন কি আপনার পথেই হাঁটবে? অসম্ভব। সৃজন ভট্টাচার্য থার্ড জেনারেশন কমিউনিস্ট। একটা ছেলে জীবনে যদি মাস্টার হতে চাইতো মাস্টার হতে পারতো, যদি ফুটবলার হতে চাইতো ফুটবলার হতে পারতো। ক্লাস 11-এ পড়ার সময় লেখা একটা গান বাংলাদেশেও এই মুভমেন্টের সময় বাঁচল। গান লিখতে পারলে গান লিখতে পারতো, যে কোনো ক্ষেত্রে যেত, সাকসেস হতো। সেই ছেলেটা সর্বক্ষণের কর্মী হয়েছে। তাহলে প্রতিকুর রহমানরা, আপনি অলিতে গলিতে হাজারো প্রতিকুর রহমান পাবেন, কিন্তু কয়েক দশক পরে একটা করে সৃজন ভট্টাচার্য জন্ম নেয়। তাকে ব্যবহার করলো দল? তো সেখানেই প্রশ্ন আমার, যে বাংলা বাঁচাও যাত্রাতে কেন সৃজন ভট্টাচার্য কেন স্থান পাবে না? প্রতিকূল সকলের হয়ে লড়াই করলো না, প্রতিকূল সকলে হয়ে লড়াই করেন, প্রতিকূলের সেই যোগ্যতাও নেই। সকলে নিজের লড়াই নিজেকেই করতে হয়, এটুকু বলতে পারি। প্রতিকূল হয়ে লড়াই করেছে। যারা আছে তারা নিজেদের লড়াইটা নিজেরা করবে, কোন পথে করবে, কিভাবে করবে, সেটা তাদের বিষয়। হতে পারে তাদের কাছে এটা মনে হতে পারে প্রতিকূলের লড়াইটা ভুল, পথ ভুল হতে পারে, মত ভুল হতে পারে, পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু লড়াইটা সত্য। আপনার পথ এখন কোন দিকে? বাঁকে দাঁড়িয়ে আছি তো, বাঁক যখন ক্রস করবো বলে দেবো কোন দিকে, ডান দিক না বাম দিক, না সোজা না পেছনে। প্রতিকূল এক বাঁকে দাঁড়িয়ে রয়েছে। রাজনৈতিক মহলের মতে সেই বাঁক হয়তো পেরিয়ে যাবেন এই সপ্তাহের মধ্যেই। তবে তিনি রাজনৈতিকভাবে কোন জায়গাতে নিজেকে সংযুক্ত করতে চলেছেন সে বিষয়ে এখন অবশ্য চুপ করে রয়েছেন। তবে রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে তিনি যে ধরনের প্রতিবাদ শুরু করেছেন, তাতে অনেকেই বলছেন যেহেতু এতদিন ধরে
পুরোপুরি বামপন্থার সঙ্গে তিনি যুক্ত ছিলেন, যেখানে এই পথ শেখানো হয়। তবে যারা একই রকমভাবে ওই অত্যাচারের সম্মুখীন কার্যত হয়ে রয়েছে, তারাও নিজেরা নিজেদের লড়াই লড়ে নিক, এই বার্তা থাকছে হচ্ছে প্রতিকুর রহমানের তরফ থেকে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।